এবার মগজে নকশালদের জনবিচ্ছিন্ন করার আহ্বান প্রধানমন্ত্রীর। এই ইস্যুতে বিতর্কে জড়ালেন কংগ্রেসের রাজ্যসভার সাংসদ পি চিদম্বরম। তার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে বিজেপি। চলছে রাজনৈতিক তর্কযুদ্ধ। हथियारी नक्सल तो गए, लेकिन दिमागी नक्सल, ये दिमागी नक्सल मौके की तलाश में है। इन दिमागी नक्सलियों को आइसोलेट करना होगा और राष्ट्र को विकसित राष्ट्र बनाने की मुख्य धारा की ओर देश की युवा पीढ़ी को जोड़ना होगा। মহারাষ্ট্র থেকে ছত্তিশগড়, বাংলা থেকে ওড়িশা, রেড করিডোরে মাওবাদী দৌরাত্ম্য আর নেই বললেই চলে। লড়াইটা অবশ্য এখানেই শেষ হচ্ছে না। স্বাধীনতা দিবসে লালকেল্লার ভাষণ থেকে বুঝিয়ে দিলেন নরেন্দ্র মোদী। 2014 में आपने जब हमें मौका दिया, उसी दिन हमने संकल्प लिया था कि हम देश को नक्सलवाद से मुक्त करेंगे। वर्षों तक देश की सत्ता में माओवादी सोच के लोग गलियारों में अपनी जगह बना करके बैठे थे। सरकारी कमेटियों में सलाहकार के रूप में भी ये माओवादी सोच ने नीतियों को प्रभावित किया था। নরেন্দ্র মোদী একথা বলতেই আসরে নেমে পড়েন প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী চিদম্বরম, যার আমলে মাওবাদীদের বিরুদ্ধে হয়েছিল অপারেশন গ্রিন হান্ট। সে চিদম্বরম এক্স হ্যান্ডেলে লেখেন, মগজে নকশাল হিসেবে আমি গর্বিত। दिमागी नक्सल कौन है जो इनका विरोध करते हैं? यही तो दिमागी नक्सल ने मांग की थी ना, जाति जनगणना होनी चाहिए। 4 साल तक कहा नहीं होगा नहीं होगा नहीं होगा, ये अर्बन नक्सल सोच है। पर 1 साल पहले अप्रैल 30, 2025 को उन्होंने घोषणा की कि जाति जनगणना होगा। तो ये सब बदनाम करने में प्रधानमंत्री बहुत माहिर है। যে জিনিসকে ওরা প্রথমে আরশোলা বলল, সেটা বলার পরে এত বড় একটা অভ্যুত্থান দেখলাম। সেই প্রজন্মের আন্দোলনে পর্যুদস্ত হয়ে সেই রাগের জায়গা থেকে তিনি বলছেন একদিকে যে এরা হচ্ছে মতদর্শগতভাবে সবাই নকশাল। এর জবাব দিতে দেরি করেনি মোদী সরকার। এক্স হ্যান্ডেলে সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু লেখেন, প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী যে মন্তব্য করেছেন তা ভীষণ দুর্ভাগ্যজনক এবং ক্ষতিকারক। নরেন্দ্র মোদী বিরোধী নেতাদের দিমাগি নকশাল বলেননি। দিমাগি নকশাল তারাই যারা ভারতের সংবিধানকে অগ্রাহ্য করে মাওবাদীদের সমর্থন করে, যারা বিচ্ছিন্নতাবাদীদের পাশে দাঁড়িয়ে 370 ধারা রদের বিরোধিতা করে, যারা চিকেন স্নেককে কেটে উত্তর পূর্ব ভারতকে আলাদা করে দেওয়ার কথা বলে। Chidambaram, what do you mean by this utterly irresponsible comment you have made? आप तो बड़ी कड़ी कड़ी अंग्रेजी बोलते हैं। तो प्रधानमंत्री ने क्या कहा, किस संदर्भ में कहा, आपको पता नहीं क्या? प्रधानमंत्री का तात्पर्य यह था कि आज नक्सलवाद और माओवाद को मोदी जी की सरकार और अमित शाह की दूरदर्शी नीति के कारण समाप्त कर दिया गया। কংগ্রেসের রাজ্যসভার সাংসদ পি চিদম্বরমকে নিশানা করে তার পুরনো একটি বক্তব্যের ক্লিপিংস এক্স হ্যান্ডেলে পোস্ট করেন বিজেপির জাতীয় মুখপাত্র প্রদীপ ভান্ডারী। সশস্ত্র মাওবাদীরা যখন নির্দোষ ভারতীয়দের মারছিল তখন আপনি তাদের সঙ্গে কথা বলতে চাইছিলেন। ভগবানকে অশেষ ধন্যবাদ, আপনাদের রাজনীতিকে এবং নকশালবাদী ইকোসিস্টেমকে বর্জন করেছে এই দেশ। এইভাবে ওরা প্রথমে আন্দোলনজীবী বলেছিল, যেরকম আমাদেরকে হারমাত বলেছিল। তাহলে যাকে নিকেশ করতে চায় তাকে একটা ব্যাগ নেম দিতে হবে। এটা ভালো লাগলো যে মোদী এই প্রথম মগজ শব্দটা ব্যবহার করেছে। এটা যে রাজনীতির দিমাগ থাকে এটা উনি বুঝেছেন। प्रधानमंत्री को ऐसे शब्द तो देश के युवा के लिए नहीं यूज करना चाहिए। दिमागी नक्सल मतलब कि आप मान रहे हो कि ये दिमाग वाले लोग हैं। एंड मुझे लगता है ये जो आजकल आप ये कमेंट्स दे देते हो ना कि कॉकरोच है, पैरासाइट्स है, दहशतगर्द है, वायरस है, एंड अब आपने बोल दिया दिमागी नक्सल, ये सब चीजें नहीं चलते। ये पहले चलते होंगे, दूसरे जनरेशन से चलते होंगे, लेकिन जो जेनजी है, जो यंग जनरेशन, जो युवा है, इन सब चीजों में वो पड़ता नहीं है। उसको पता है कि मुद्दे क्या है। ये दिमागी नक्सली जंगलों में बेहड़ों में नहीं रहते, ये हथियार लेकर नहीं चलते, ये गोलियां नहीं चलाते, ये सिर्फ और सिर्फ अपना दिमाग चलाते हैं। ये शहरों में प्रोफेसर के रूप में, अध्यापक के रूप में, एनजीओ संचालक, बुद्धिजीवी, कवि, लेखक आदि रूपों में ये दिखाई पड़ते हैं। न्यूज़ 18 बांग्ला।
ধৃত আইএসআই এজেন্টের জেরায় চাঞ্চল্যকর তথ্য। আর্মি ওয়েলফেয়ার এডুকেশনের নামে চরবৃত্তির অভিযোগ। AWES এর লোগো দিয়ে হোয়াটসঅ্যাপ প্রোফাইল, ভুয়ো প্রোফাইল থেকেই তথ্য পাচার। কোচবিহারে ধৃত 3 আইএসআই এজেন্টকে জেরায় একের পর এক চাঞ্চল্যকর তথ্য। হানি ট্র্যাপে হাজির সিম কার্ড। কোচবিহারে ধৃত 3 আইএসআই এজেন্টের আরো কীর্তি ফাঁস। সেনাবাহিনীকে প্রলোভনের ফাঁদে ফেলার চেষ্টা, অন্যের পরিচয়পত্র দিয়ে সিম কার্ড জোগাড়, কোনো পরিচয়পত্র ছাড়াও সিম কার্ড জোগাড়, এমনটাই সূত্র মারফত খবর। নম্বরগুলি নিজেদের মোবাইলে অ্যাক্টিভ করত এজেন্টরা। পাকিস্তান ও বাংলাদেশের মোবাইল নম্বর পাচার, সিম কার্ড জোগাড়ে বিপুল বিদেশি ফান্ডিং, প্রচুর টাকা আসতো ধৃত পাক এজেন্টদের কাছে। রশিদুলের অ্যাকাউন্টে লক্ষ লক্ষ টাকা লেনদেনের হদিশ। ধৃত 3 আইএসআই এজেন্ট কোচবিহার থেকেই গ্রেফতার। তাদের জেরায় একের পর এক চাঞ্চল্যকর তথ্য পুলিশের হাতে। আর ইনি কি বলছেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল, শুনুন। আজকে 15 বছর ধরে যে সরকার জঙ্গিদেরকে আশকারা দিয়েছে, বারবার টেররিজম করেছে অন্য রাজ্যে গিয়ে, গুজরাট, মহারাষ্ট্রে, এবং তারা বলেছে আমরা তো বেঙ্গল দিয়ে এসেছি। সুতরাং সেই একই পুলিশ যারা আজকে 24 ঘন্টাও যায় না তারা খুনি, রেপিস্ট, টেররিস্টদের ধরে নিচ্ছে, আজকে সেই সময় সেই একই পুলিশকে কাজ করতে দেওয়া হয়নি। এই বর্ডার এলাকা থেকে যে পাওয়া যাচ্ছে, এরা বুঝতে পারছে যে এই সরকার তাদের কোনো আশ্রয় দেবে না, তাদের কমপ্লিটলি এগেনস্টে। সুতরাং তারা তো আর রাতারাতি ভালো মানুষ হয়ে যাবে না। স্পেশালি বর্ডার ডিস্ট্রিক্টে যেখান থেকে ঢুকে বসে আছে অলরেডি। এখন তো বর্ডার এরিয়ায় আগে মমতা ব্যানার্জির সরকার জমি অবধি দেয়নি, ফেন্সিং করতেই দেয়নি যাতে এই লোকগুলো ঢুকতে পারে, টেররিস্টগুলো ঢুকতে পারে। এখন তো ঢুকতে পারবে না, যারা ঢুকে রয়েছে অলরেডি তারা এই স্লিপার সেলগুলো তৈরি করছে এবং ডিস্টেবিলাইজ করার চেষ্টা করছে। কোচবিহারে গ্রেফতার 3 আইএসআই এজেন্ট রশিকুল, শরীফুল এবং মোহাম্মদ নাসির উদ্দিন। ধৃত নূর নাসির উদ্দিনের ডেরায় নিউজ 18 বাংলা। তুফানগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠানের নাইট গার্ড শিক্ষা প্রতিষ্ঠান থেকেই গ্রেফতার নূর নাসির উদ্দিন। না না না, আমরা এগুলো কিছু জানি না। আমি জানি আমার বর সিকিউরিটি কাজে করে, আর আমি এগুলো কিছু জানি না। ওনারা কয়টা মোবাইল ব্যবহার করতো? একটা মোবাইল এই ব্যবহার করতো, সিম একটাই। বাড়ি থেকে লোকজন আসতো বাড়িতে? কোনো না 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 না, মিথ্যে ফাঁসানো হচ্ছে আমার হাজবেন্ডকে। কোচবিহারে গ্রেফতার 3 আইএসআই এজেন্ট রশিকুল, শরীফুল এবং নূর নাসির উদ্দিন। ধৃত নূর নাসির উদ্দিনের ডেরায় নিউজ 18 বাংলা। তুফানগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠানের নাইট গার্ড শিক্ষা প্রতিষ্ঠান থেকেই গ্রেফতার নূর নাসির উদ্দিন। মুহূর্তে ব্রেকিং নিউজ দিয়ে রাখবো। অগ্নিকাণ্ডের খবর আসছে তারাপীঠ থেকে। কাক ভোরে তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ড। ভোর 4টে নাগাদ হোটেলের রিসেপশনে আগুন। আপনাদের জানিয়ে রাখবো, কাক ভোরে তারাপীঠে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা। অক্ষয় রয়েছে আমার সঙ্গে। অক্ষয়, কিভাবে আগুন লাগলো, এখন কি পরিস্থিতি? দেখো, তোমাকে জায়গা কি, তারাপীঠে একটা হোটেলে শর্ট সার্কিট থেকে আগুন লাগে আজ ভোর রাতে, এবং এই আগুন লাগার ঘটনায় এখনো পর্যন্ত প্রথমে আমাদের কাছে খবর এসেছিল 6 জনের মৃত্যু, তবে রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে এখনো পর্যন্ত 7 জনের মৃত্যু হয়েছে এই অগ্নিসংযোগের ঘটনা, এবং জখম আছেন বেশ কয়েকজন। তাদেরকে রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে, এবং ইতিমধ্যেই রামপুরহাট দমকল বাহিনী থেকে কর্মীরা ওখানে উপস্থিত হয়েছে, এবং সেখানে আরো যারা জখম হয়েছে তাদের উদ্ধারের কাজ চলছে, এবং যারা জখম আছে তারা এই মুহূর্তে রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে। 7 জনের মৃত্যু হয়েছে অক্ষয়, তুমি বললে, এবং আরো বেশ কয়েকজন জখম, তারা চিকিৎসাধীন। হোটেলটিতে কি পর্যাপ্ত অগ্নি নির্বাপক ব্যবস্থা ছিল না? দেখো, সেখানে প্রশ্ন উঠছে যে শর্ট সার্কিটে আগুন লাগলো, অথচ হোটেল কর্তৃপক্ষের যদি পর্যাপ্ত যদি কোনো ব্যবস্থা থাকতো তাহলে হয়তো এতগুলি মৃত্যু হতো না। তবে নির্দিষ্ট ঠিক কি কারণ, কিভাবে আগুনটা লেগেছে সেটি এখনো স্পষ্টভাবে জানা যায়নি। তো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অক্ষয়, জানতে চাইবো যে 7 জনের মৃত্যু হয়েছে তারা কারা? তারা কি ওই হোটেলে এসেছিলেন পর্যটক, মানে পুণ্যার্থী তারা? কারণ শ্রাবণ মাসের সোমবার আজ। এখনো নির্দিষ্টভাবে পরিচয় জানা যায়নি। তারা ওই হোটেলের
মানে বাইরে থেকে যারা পুণ্যার্থী এসেছিলেন তারা কিনা বা হোটেলের কর্মী কিনা কিছুক্ষণ পর সেটা স্পষ্টভাবে জানা যাবে। এই মুহূর্তে পরিস্থিতি কি? দমকলের ইঞ্জিন কখন পৌঁছেছিল? দেখো, ভোর রাতের ঘটনাস্থলে তারপরেই দমকলের রামপুর থেকে একটি ইঞ্জিন যায় ঘটনাস্থলে। আগুন কিছুটা নিয়ন্ত্রণে এসেছে, তবে এখন কি আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে অক্ষয়? এই মুহূর্তে আগুন নিয়ন্ত্রণে, তবে দমকল যাওয়ার আগেই কিন্তু তাদের মৃত্যু হয়েছে তেমনটাই যারা এলাকাবাসী আছে তারা দাবি করছে, এবং তাদের উদ্ধার করে রামপুর মেডিকেল কলেজ হাসপাতালে এই মুহূর্তে পাঠানো হয়েছে। যারা জখম আছেন তারা, এবং এখনো পর্যন্ত 7 জনের মৃত্যু হয়েছে বলে আমরা হোটেল জানতে পারছি। কর্তৃপক্ষ কি জানাচ্ছে? দেখো, এখনো পর্যন্ত হোটেল কর্তৃপক্ষ যারা আছে তাদের সাথে কথা বলা সম্ভব হয়নি। কিছুক্ষণ পর হয়তো তাদের সাথে কথা বলতে পারবো যে কি কারণে এই ঘটনা ঘটেছে সে নিয়ে। অক্ষয়, এটা কি ঘিঞ্জি এলাকা বলেই দমকলে ঢুকতে দেরি হলো? অক্ষয়, দেখো, যেটা আমরা জানতে পারছি হোটেলটি কিন্তু একদম তারাপীঠ যে থানা, সেই থানার পাশেই অবস্থিত। এবার আগুনটি কিভাবে লেগেছে, শর্ট সার্কিট থেকে না অন্য কিছু, সেই বিষয়টা খতিয়ে দেখছে দমকল ও তারাপীঠ থানার পুলিশ। তবে আগুন লাগার পর যদি পর্যাপ্ত কোনো ব্যবস্থা থাকতো ফায়ারের, সেক্ষেত্রে হয়তো আগুনটা সে আকারে বাড়তো না, কিন্তু সেক্ষেত্রে আগুনটা বেড়ে গেল, এবং ফায়ারের পর্যাপ্ত ব্যবস্থা ছিল কিনা সেই নিয়েও প্রশ্ন উঠছে। তবে একাধিক তারাপীঠে বিভিন্ন যে হোটেল আছে সেখানে কিন্তু পর্যাপ্ত ফায়ারের লাইসেন্স নেই, এবং সেই নিয়েও কিন্তু বহুবার প্রশ্ন উঠেছে এবং প্রশ্নের মুখেও পড়তে হয়েছে। তবে আজকের ঘটনা এখনো পর্যন্ত সঠিক কি কারণ সেটি সামনে আসেনি, তবে কিছুক্ষণ পর হয়তো সেটি স্পষ্টভাবে জানা যাবে ঠিক কিভাবে আগুন লেগেছে এবং হোটেল কর্তৃপক্ষের কি ভূমিকা ছিল সেই নিয়ে। ওকে, তুমি নজর রাখো।